হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এএলপি এবং টেকনিশিয়ানকে টার্গেট করে আজকে যার ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 11। এর আগে আমাদের 10টি ক্লাস হয়ে গেছে ম্যাথের। সামনের এএলপি এবং টেকনিশিয়ানের যে পরীক্ষা আসছে তাকে টার্গেট করে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে গত 10টি ক্লাস অবশ্যই তোমরা দেখে নেবে। এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তো এটা দেখতে পাচ্ছ 14/8/2018 সেকেন্ড শিফটে আসা পরীক্ষার যে সমস্ত ম্যাথ কোয়েশ্চেন্স গুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ যদি থাকে তো সেটি তোমরা পেয়ে যাবে। এতবার বলেও ভুল বলছি। যাই হোক, আজকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, যে একটি ব্যবহৃত স্টিরিও নতুন করে বিক্রি করে কামার 16% লাভ করেছে। যদি সে জিনিসটা 1500 কিনে থাকে তাহলে কত টাকায় বেচেছে? খুব সিম্পল অঙ্ক। যারা এমটিএস এর ক্লাস করছো তাদের জন্য দেখবে যে এই অঙ্কগুলো কতটা মানে কি বলবো, সহজ। এমটিএস এর ম্যাথ যেগুলো রয়েছে বা রিজনিং যেগুলো রয়েছে সেটা অনেক বেশি স্ট্যান্ডার্ড। তো তারা চাইলে এগুলোকেও এমনি নর্মাল প্র্যাকটিসে দেখতে পারো, বা যারা এএলপি এবং টেকনিশিয়ানের জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও এমটিএস এর ম্যাথ ক্লাস হচ্ছে বলে সেটা তোমাদের জন্য নয় তা ভেবো না। সেখানে দেখবে খুব স্ট্যান্ডার্ড ম্যাথ রয়েছে এবং যেটা সামনের পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখো এখানে কি বলছে, যে সে 16% লাভ করছে এবং জিনিসটার ক্রয় মূল্য ছিল 1500 টাকা। তাহলে সিপি হচ্ছে 1500, আর তার প্রফিট 1500, আর প্রফিট তার হচ্ছে কত, 16%। তাহলে আমাকে বার করতে হবে তার সেলিং প্রাইস কত বা কত টাকায় তিনি বিক্রি করেছেন। তাহলে 16% প্রফিট মানে কি, জিনিসটা যদি 100 টাকায় সে কেনে তাহলে সে 116 টাকায় বিক্রি করছে, তাই তো? তাহলে সেটাই আমাকে বার করতে হবে, যে 116/100 ইন্টু 1500। 0 কেটে যাবে, তাহলে 15 ইন্টু 116, তাহলে কত হবে 1500, আর এদিকে 15 গুণিত 16 হচ্ছে 240, তাহলে 1740 টাকা। 1740 টাকা। তাহলে কি হচ্ছে, যে তার সেই জিনিসটি কত টাকায় বিক্রি করছে? 1740। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক, এটাকে কনসেপচুয়ালি আমি বুঝিয়ে দিচ্ছি। শর্টকাট মেথড তুমি যেরকম খুশি ইউজ করতে পারো, চাইলে অপশন টেস্ট করে করতে পারো। যে রোশনের বর্তমান বয়স উষার বয়সের 1.5 গুণের থেকে 3 বছর কম। 12 বছর আগে উষার বয়স রোশনের বয়সের অর্ধেকের থেকে 3 বছর বেশি ছিল। তাহলে রোশনের বর্তমান বয়স কত? আচ্ছা, তাহলে রোশনের বর্তমান বয়স বার করতে বলেছে, কিন্তু উষার বয়সের 1.5 গুণের থেকে 3 বছর কম বলেছে। তাহলে আমি উষার বয়সটাকে ধরে নেবো, যে ধরি উষার বর্তমান বয়স হচ্ছে এক্স। তাহলে রোশন কত হবে? রোশন হচ্ছে এক্স এর 1.5 গুণ, অর্থাৎ এক্স ইন্টু 1.5 মানে হচ্ছে 15/10 বা 3/2 আমি করতে পারি সরাসরি। তার থেকে 3 বছর কম মানে -3, বা এটা থেকে আমি এটাকে লিখতে পারি যে 3x/2 -3। এটা এবারে কি হচ্ছে, 12 বছর আগে। 12 বছর আগে কত ছিল? যদি 12 বছর আগে মানে দুজনেরই বয়স 12 কম ছিল, মানে তখন উষা ছিল x - 12 আর রোশন ছিল 3x - 2 - 3 - 12, বা এখান থেকে 3x - 2 -15 হয়ে যাবে এটা। তাহলে এইটা তখন 12 বছর আগে। তখন কি সম্পর্ক? তখন বলছে যে রোশনের বয়সের অর্ধেকের থেকে 3 বছর বেশি ছিল উষার বয়স। তাহলে কি হচ্ছে, এর অর্ধেকের থেকে, অর্থাৎ 3x/2 - 15, এর অর্ধেক মানে হাফ, মানে 1/2, এর অর্ধেকের থেকে 3 বছর বেশি মানে +3, সেটা ছিল উষার বয়স। উষার বয়স কত? x - 12। তাহলে এখানেও +3টা এদিকে চলে যাবে, -3 হয়ে যাবে। এদিকে হাফ দিয়ে যদি আমি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 3x/4, আর এদিকে থাকছে -15/2 সমান এদিকে x - 12 - 3। তাহলে এই দুটো যোগ হবে, এখান থেকে আমি পাচ্ছি 3x/4, এদিকে এক্সটাকে এদিকে নিয়ে চলে এসে -x করে দেবো, সমান এদিকে রয়েছে -15, আর এটা +15/2। এখান থেকে আমি পাচ্ছি, দেখো উপরে থাকছে 3x - 4x। এগুলোকে এক চান্সে স্টেপ জাম্প করে তুমি অনেক সহজে করে নিতে পারবে। তোমাদেরকে দেখাতে হচ্ছে স্টেপ বাই স্টেপ, নয়তো কেউ কমেন্ট করবে কি করে লাফিয়ে চলে গেলেন বলে করছি। নয়তো এখান থেকে ডিরেক্টলি আমি -x করে নিতে পারতাম। বাই 4 সমান এখান থেকে কি পাচ্ছি, -30 -15 +15/2। এখান থেকে 2 দিয়ে কেটে যাবে 2। তাহলে এখান থেকে পড়ে থাকছে কি, -x সমান এখানে পড়ে থাকছে -15, আর এদিকে 2 দিয়ে গুণ হয়ে যাবে -13। তাহলে x এর ভ্যালু হয়ে গেল 30। x এর ভ্যালু যদি 30 হয়, তাহলে রোশনের বর্তমান বয়স কত ছিল? 3x/2 - 3। তাহলে সেখানে তুমি x এর ভ্যালু বসে দাও, মানে 3 × 45/2 - 3, তাই তো? তাহলে 45/2 - 3 মানে 45 থেকে, তাই তো 30, সরি 90 x = 30 বেরিয়েছে। তাহলে 90/2 - 3 বা 45/3
সমান 42 বছর। তাই রোশনের বর্তমান বয়স হচ্ছে 42। তুমি যেটা চাইলে অপশন টেস্ট করে করতে পারো, সেটাতে অনেক কম সময় লাগবে। আর মেথডিক্যালি কনসেপচুয়ালি এইভাবে আমরা করতে পারি। নেক্সট, রাঘবের 12টি পরীক্ষার হ্যাঁ, আগের অঙ্কটা তার একবার বলে দিই। দেখবে এই জিনিসটা যখন তুমি বানালে না, এই জিনিসটা বানানোর পর তুমি এখানে অপশনকে বসিয়ে বসিয়ে করে নিতে পারো, তাহলে তোমার এই ক্যালকুলেশনস গুলো কোনোটাই থাকবে না। পরবর্তী অঙ্ক, রাঘবের 12টি পরীক্ষায় প্রাপ্ত গড় নম্বর হলো 24। জুবেদা এখনো পর্যন্ত 9টি পরীক্ষায় গড় নম্বর 23 রাখতে সফল হয়েছে। যদি পরীক্ষাটি 30 নম্বরের মধ্যে হয়, তাহলে জুবেদাকে একটি পরীক্ষায় কমপক্ষে কত নম্বর অবশ্যই পেতে হবে যাতে সে রাঘবের সমান নম্বর পেতে পারে। তাহলে রাঘব 12টিতে পেয়েছে কত? 12 গুণিত 24, তাই তো? রাঘব পেয়েছে মোট 12 গুণিত 24 মানে হচ্ছে 288 নম্বর। 12 12 144 ইন্টু 2, তাহলে 288 নম্বর। আর 9টি পরীক্ষাতে জুবেদা কত পেয়েছে? জুবেদা 9টি পরীক্ষাতে পেয়েছে 9 গুণিত 23, 3 9 2 180 আর 27 মানে 207। তাহলে এখনো জুবেদাকে পেতে কত হবে? রাঘবের সমান হতে গেলে 81 নম্বর বেশি পেতে হবে। তার হাতে কটা আছে? 3টে এক্সাম আছে, 3টে পরীক্ষা আছে, কারণ সে 9টা পরীক্ষা দিয়েছে, টোটাল পরীক্ষা হচ্ছে 12টা। এবার বলছে একটি পরীক্ষায় কমপক্ষে কত নম্বর পেতে হবে। কমপক্ষে কত নম্বর মানে কি? বাকি দুটো পরীক্ষা যেটা থাকছে সেখানে ধরে নেওয়া হচ্ছে ফুল মার্কস পেয়েছে, অর্থাৎ 30 পরীক্ষা হচ্ছে টোটাল 30 নম্বরে। তাহলে আউট অফ 30 30 30 দুটোতে সে পেয়ে গেছে, তাহলে বাকি অন্যটাতে সে সব থেকে মিনিমাম নাম্বার তাকে পেতে হবে। যদি দেখো কখন, অর্থাৎ 3টে পরীক্ষার মধ্যে একটাতে সব থেকে কম পাওয়ার সুযোগ কখন থাকবে? যখন তুমি বাকি দুটোতে ফুল মার্কস পাবে, তাই না? তাহলে তাকে মিনিমাম একটি পরীক্ষায় কত পেতে হবে? 81 মাইনাস এই দুটোতে ফুল মার্কস। তাহলে কি হবে? 81 মাইনাস 60 সমান হচ্ছে 21। তাহলে একটি পরীক্ষায় সে মিনিমাম তাকে 21 পেতেই হবে, তবে সে রাঘবের সমান করতে পারবে। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, শীর্ষদেশ থেকে একটি টাওয়ারের উন্নতি কোণ 30 ডিগ্রি, টাওয়ারটির উচ্চতা 45 মিটার এবং প্ল্যাটফর্ম এবং টাওয়ারের মধ্যস্থ অনুভূমিক দূরত্ব 40√3 মিটার। তাহলে প্ল্যাটফর্মটির উচ্চতা কত? দেখেছো কথাবার্তা দেখেছো? 40√3 না, এবার বোঝো 40√3 না, 40√3 বলতে হয়। যাই হোক, তো এখানে আমি চিত্র অঙ্কন করে নেবো, যেটা আমাদের সহজ লাগবে সব থেকে বেশি। তো এটা ধরে না প্ল্যাটফর্ম ছিল, প্ল্যাটফর্মের হাইট, প্ল্যাটফর্মেরই এক পাশে ধরে না টাওয়ারটা রয়েছে, প্ল্যাটফর্মের এইখান থেকে টাওয়ারটির কোণ বলছে 30 ডিগ্রি, প্ল্যাটফর্ম থেকে টাওয়ারটির দূরত্ব বলছে 40√3 মিটার, টাওয়ারটির উচ্চতা দিয়ে দিয়েছে, টাওয়ারটির উচ্চতা দিয়েছে তো, হ্যাঁ কত দিয়েছে? 45 মিটার। আমাকে প্ল্যাটফর্মটির উচ্চতা বার করতে হবে এইটা। তাহলে দেখো এই নিচের অনুভূমিক দূরত্ব যদি এবার আমি নামকরণ করে দিই জাস্ট এ, এখানে বি, এটাকে সি, তাহলে এবিসি ত্রিভুজকে যদি লক্ষ্য করি, দেখো এ বিটাও তো 40√3 হবে না, কারণ তারই তো সমান্তরালে রয়েছে নিচেরটা। তাহলে সেই ক্ষেত্রে আমি tan 30 ডিগ্রি যদি আমি বসাই, তাহলে সেখানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে সেখানে দেখো বিসি বাই এবি, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে 1/√3 ইকুয়াল টু বিসি, এবির মান জানি 40√3, √3 কেটে যাবে, তাহলে বিসি ইকুয়াল টু 40 পেয়ে যাবো আমি। তাই বিসিটা যদি 40 হয়, অর্থাৎ এইটুকু যদি 40 হয়, আর পুরোটা কত ছিল? 45, কারণ কি তখন এখানে এটা শুধু যোগ ছিল। তাহলে এখানে যদি আমি টাওয়ারের হাইট যেটা রয়েছে 45, সেখান থেকে যদি বিসি হাইট যেটা 40 সেটা বাদ দিয়ে দিই, তাহলে আমি প্ল্যাটফর্মের উচ্চতা পেয়ে যাব, যেটি হচ্ছে 5 মিটার। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। এগুলো খুব বেশি প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি দেখেই দেখবে আন্দাজকে তুমি কমন মানে আন্দাজ করে নিতে পারবে। ওকে, তো এবার পরবর্তী অঙ্কতে চলে আসি। কি বলছে এখানে? যে এ, বি এবং সি একটা কাজ 10 দিনে শেষ করতে পারে। যদি তাদের মধ্যে মাত্র দুজন কাজ করে, তাহলে এ এবং বি এর 12 দিন সময় লাগে, বি এবং সি এর কাজ 20 দিন সময় লাগে। তাহলে যদি কাজটি বি একা করে, তাহলে কত দিন সময় লাগবে? তাহলে এ বি সি, এ প্লাস বি প্লাস সি, এরা তিনজন মিলে যখন করছে কাজটিকে, তারা 10 দিনে শেষ করে দিচ্ছে। যখন এ আর বি একসাথে করছে, তখন সেই কাজটি শেষ করতে তাদের 12 দিন সময় লাগছে। আর যখন বি আর সি একসাথে কাজ করছে, তখন সেই কাজটি তাদের 20 দিন সময় লাগছে। এই কাজটা যদি বি একা করে, তাহলে কতদিন সময় লাগবে সেটা আমাকে বার করতে বলেছে। এখানে আমি এলসিএম করে মোট কাজ বার করে নেবো, বা কত পাবো? 60। সেখান থেকে এ বি সি তিনজন একসাথে করছে 6 ইউনিট, এ বি করছে 5 ইউনিট, আর সি করছে, বি সি মিলে করছে 3 ইউনিট। তাই তো আমাকে বার করতে হবে বি কত কাজ করছে। বি করতে গেলে দেখো এ বি সি থেকে এ আর সি কে বাদ দিতে হবে। এবার এ আর সি কে, এখানে বি কমন আছে দেখো, তাহলে বি কে যদি আমি এখান থেকে এ কে বার করতে পারি না,
বিসি বাদ দিয়ে, দেখো এবিসি থেকে যদি বিসি বাদ দিয়ে দিই তাহলে এ পড়ে থাকবে। তাহলে এ কতটা কাজ করছে, এবিসি থেকে এবিসি করছে 6 ইউনিট আর বিসি করছে 3 ইউনিট। তাহলে 6 - 3 = 3 ইউনিট। তাহলে আমি বলতে পারছি যে এ কাজ করছে 3 ইউনিট। এবার এ যদি কাজ করে 3 ইউনিট, এবার এ বির কাজ থেকে যদি আমি এ কে বাদ দিয়ে দিই তাহলে বি এর কাজ পেয়ে যাবো। তাহলে বি কত কাজ করছে, বি কাজ করছে 5 থেকে 3 বাদ দিয়ে দাও, মানে 5 - 3 = 2 ইউনিট। ঠিক, তাহলে বি কাজ করছে 2 ইউনিট, মোট কাজ কত 60 ইউনিট। তাহলে বি এর টাইম কত লাগবে, বি এর টাইম লাগবে 60/2 = 30 দিন। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিচের কোনটি একটি পিথাগোরিয়ান ত্রয়ী বা যেটাকে আমরা ট্রিপলেট বলে জানি ইংরেজিতে। এখানে 17, 21, 29, 7, 9, 11, 8, 15, 17 এবং 2, 3, 5 এই তিনটে দিয়ে দিয়েছে, চারটে, যার মধ্যে একটি পিথাগোরিয়ান ত্রয়ীর মধ্যে পড়ছে। পিথাগোরিয়ান ত্রয়ী বলতে কি বোঝায়, একটি সমকোণী ত্রিভুজের যেটা হয় লম্ব যদি এ হয়, ভূমি যদি বি হয় আর অতিভুজ যদি সি হয়, তাহলে a² + b² = c² হয়। এইটাকেই বলছে পিথাগোরিয়ান ফর্মুলা বা ল। এবার এখানে এ বি আর সি কে যদি আমি এইভাবে লিখি তাহলে সেটা হচ্ছে একটা পিথাগোরিয়ান ত্রয়ী। ওকে, তো সেই হিসাবে এখানে কোনটা, অর্থাৎ কোন ছোট দুটি স্কোয়ার এর যোগফল বড়টি স্কোয়ারের সমান হবে। তাহলে দেখো এখানে 17 স্কোয়ার যদি করো 7 × 7 = 49, ইউনিট ডিজিটে 9 আসবে, 1 ইউনিট ডিজিটে 1 আসবে, অর্থাৎ যোগ করলে দেখো ইউনিট ডিজিট 0 হবে। এবার 9 কে যদি তুমি স্কোয়ার করো 9 × 9 = 81, 1 আসবে, তাহলে দেখো এখানে মিলছে না, এর ইউনিট ডিজিটে 0 আসছে, এর ইউনিট ডিজিটে 1 আসছে, তাহলে এটা হবে না। 7 × 7 = 49, 9 আসছে ইউনিট ডিজিট, 9 এর 1 আসছে, 9 এর 1 আবার এখানেও 0 হচ্ছে, কিন্তু এখানে আবার ইউনিট ডিজিট 1 আসবে, তাহলে এটাও মিলছে না, তাহলে এটাও হবে না। 2 এর 4, 3 এর 9, 5 এর 25, 4 আর 9 যোগ করলে 13 হয়, সেটা 25 এর সাথে কোনোভাবেই সমান নয়, তাহলে এটাও বাদ গেল। তাহলে তো পড়ে থাকছে একটাই, সেটাই আমাদের অ্যান্সার হবে। 8² হচ্ছে 64, 15 হচ্ছে 225, 17 হচ্ছে 289। দেখো 64 + 225 = 289। বা এখানে তুমি এইভাবে করতে পারো, 8 স্কোয়ারের ইউনিট ডিজিট আসবে 4, 15 স্কোয়ারের ইউনিট ডিজিট আসবে 5, 4 আর 5 9, 17 ইউনিট ডিজিট আসবে 9, দেখো মিলে যাচ্ছে। ওকে, তো এইরকম ইউনিট ডিজিট চেক করে আমরা অ্যান্সার করে আসতে পারি, কারণ সবগুলোর বর্গ করা সেই মুহূর্তে সম্ভব হবে না এবং সেটি টাইম নেবে। So option B is the correct answer. 8, 15 and 17 is the Pythagorean ত্রয়ী বা ট্রিপলেট। নেক্সট হচ্ছে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত। কোন সংখ্যার এভারেজ যদি আমাকে বার করতে হয় তার আগে কি করতে হয়, তার সমষ্টি বার করতে হয়। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, সমষ্টি বার করতে হবে প্রথম 100টি সংখ্যার। সমষ্টির সূত্র কি, n সংখ্যক সংখ্যার n × n + 1/2। আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে এটা, তাহলে এখানে 100টি আছে, তাহলে 100টি সমষ্টি হবে 100 × 100 + 1/2, এখানে 2 দিয়ে এটা কেটে যাবে 50, তাহলে 50 × 101 সমান হচ্ছে 505, 0 মানে 50 50। এবার এটা হচ্ছে টোটাল হয়ে গেলে এভারেজ আমি বার করতে পারি। এভারেজের ফর্মুলা হচ্ছে টোটাল মানে 50 মানে 5050 আর ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ নাম্বারস বা টোটাল নাম্বার অফ সংখ্যা, যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে 100টি। 100 দিয়ে ভাগ করে দাও, মানে দশমিকের 2 ঘর আগে চলে আসবে, মানে 50.5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, অর্জুন এবং অনুরাগ কোনো একটি কাজ যথাক্রমে 6 দিনে এবং 7 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা দুজনে মিলে একটি কাজ শেষ করে এই কাজটি শেষ করে আয় করেছে মোট 780 টাকা। এই টাকার মধ্যে অর্জুনের টাকার অংশ বার করো। কি বলছে, অর্জুন এবং অনুরাগ কোনো একটি কাজকে যদি করে তাহলে তারা সেটিকে 6 দিন এবং 7 দিনে শেষ করতে পারে। তাহলে তারা দুজনে মিলে সেই কাজটিকে করেছে এবং তারা ইনকাম করেছে 780 টাকা। তাহলে সেই টাকার মধ্যে অর্জুনের অংশ কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, অর্জুন কাজটিকে কমপ্লিট করে দিচ্ছে 6 দিনে আর অনুরাগ সেই কাজটিকেই কমপ্লিট করছে 7 দিনে। তাহলে এটা কি হচ্ছে, টাইম, তাই না? টাইমের রেশিও যদি আমি বার করি সেটা হচ্ছে 6:7। তাহলে ওয়ার্ক রেশিও কত হবে, দেখো যে কম দিনে কাজ করছে তার সময় সে নিশ্চয়ই বেশি কাজ করছে, আর যার সময় বেশি লাগছে সে নিশ্চয়ই কম কাজ করছে। তাহলে এটা উল্টে যায় অ্যাকচুয়ালি। তাহলে তাদের ওয়ার্কের রেশিও যদি আমি বার করি তাহলে এর হবে 7, এর হবে 6। তুমি এখানে সে মোট কাজ 42 বার করেও করতে পারো, কিন্তু সেভাবে করার কোনো প্রয়োজন নেই, জাস্ট পাল্টে দেবে তাহলেই হবে। এবং ওয়ার্কের রেশিওতে তাদের মাইনে হয়, তাই না? যে যেমন কাজ করছে তাকে সেরকম অর্থ প্রদান করা হয়। তাহলে এখানে অর্জুন আর অনুরাগের
কাজের যে অনুপাত সেটা হচ্ছে 7:6, অর্থাৎ উল্টোটা। তাহলে কি বলছে, অর্জুনের টাকা কত মানে পাবে, তাহলে অর্জুন কত টাকা পাবে, তার আনুপাতিক ভাগহার কত, 7/13 ইন্টু কত হবে, 780, যেটা মোট টাকা পেয়েছে। 13×6 = 78, 0 7 6 42, মানে 420 টাকা। তাহলে অর্জুনের যে প্রাপ্ত অর্থ সেটা হচ্ছে 420 টাকা। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কি, প্রতি বছর 8% সরল সুদের প্রতিশ্রুতি দিয়ে একটি ব্যাংকে রাহি 600 টাকা জমা রেখেছিল। 5 বছরের জন্য ব্যাংকে সেই টাকা রাখলে রাহি সুদ পাবেন কত? এখনকার দিনে যদি রাখো 600 টাকা জমা 8% সরল সুদে, 5 বছর পর তোমার টাকা কমে যাবে, তাই না? কারণ যত টাকা তুমি সুদ পাবে তার থেকে দেখবে তোমার চার্জ কেটে নিয়েছে। তো তখন আগেকার দিনে 600 টাকার দামও বেশি ছিল, রাহি রাখতো ব্যাংকে। তো এখানে কি বলছে, 8% সরল সুদে প্রতিশ্রুতি দিয়ে ব্যাংকে রাহি 600 টাকা জমা রাখে, 5 বছরের জন্য ব্যাংক সেই টাকা রাখলে রাহি কত টাকা সুদ পাবে। তাহলে সরল সুদের হার বলেছে এখানে, সিম্পল হিসাব। তাহলে সুদের হার আর বছর মোট সুদের পরিমাণ, তাহলে সুদ পাবে সে মোট 8 × 5 = 40%। তুমি PTR/100 করে করতে পারো, কোনো ম্যাটার করে না সেটা। তো এবার এখানে সে 600 টাকা রেখেছে, তাহলে 40% সে সুদ পাচ্ছে মোট, তাহলে 600 টাকার 40% সে সুদ পাবে, 40/100 মানে 4×6 = 24, 240 টাকা। তাহলে তার প্রাপ্ত অর্থ বা সুদের পরিমাণ হচ্ছে 240। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 11,111 এর বর্গ কত হবে? এর ট্রিক্স তোমরা বহুকাল আগে শিখেছো বা আমি বলেও দিয়েছি। যতগুলো এক থাকে, যেমন ধরো 11 স্কোয়ার, তখন কি হয়, সেটা 121, এটা তো আমাদের মনে থাকে। যদি সেটা 11 কিউব করতাম আমরা, যদি এবার 3টে একের স্কোয়ার করি, তখন কি হয়, 1 2 3 2 1। অর্থাৎ দেখবে যতগুলো এক থাকবে প্রথমে 1 2 3 করে ততদূর পর্যন্ত যাবে, তারপর আবার সেটা পিছিয়ে যাবে। অর্থাৎ দেখো এখানে দুটো এক রয়েছে, মানে 1 আর 2 গেল, তারপর আবার পিছনে চলে গেল 1। 3টে এক রয়েছে, তাহলে 1 2 3 গেল, তারপর আবার 2 1 পিছিয়ে গেল। অর্থাৎ এদিকে প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে বাড়তে থাকবে, তারপর ডিসেন্ডিং অর্ডারে কমতে থাকবে, সেম ভাবে। এবার যদি 4টে এক থাকে, তাহলে কি হবে, 1 2 3 4, তারপর আবার 3 2 1। এখানে কটা আছে, 5টা, তাহলে কি হবে, 1 2 3 4 5 অবধি যাবে, তারপর আবার কমে যাবে উল্টো ভাবে, 4 3 2 1। তাহলে যেটা রয়েছে অপশন 1 সেটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, একটি মিশ্রণে বালি ও নুড়ির অনুপাত হলো 7:8, যেখানে নুড়ি ও সিমেন্টের অনুপাত হলো 6:7। সিমেন্টে বালি ও সিমেন্টের অনুপাত কত? এখানে কি দিয়েছে, বালি আর নুড়ি, এদের অনুপাত দিয়েছে 7/8 বা 7:8। আর একটা কি দিয়েছে, নুড়ি আর সিমেন্ট, তার অনুপাত দিয়েছে 6/7। এবার যদি এদেরকে একে অপরের সাথে গুণ করে দিই, তাহলে দেখো নুড়ি নুড়ি কেটে যাবে, তাহলে বালি আর সিমেন্ট পড়ে থাকবে, সেটাই আমাকে চেয়েছে। তাহলে যদি কাটাকাটি করি, তাহলে 6 এর সাথে দেখো 2 দিয়ে 3, 2 দিয়ে এখানে 4, এখানে 7 আর 7 কেটে যাবে, মানে পড়ে থাকছে 3/4। তাহলে আমি বলতে পারছি বালি সিমেন্ট সমান 3:4। এইভাবে করাটা এটা সহজ বেশি হবে, তুমি চাইলে এইভাবেও করতে পারো, বালি নুড়ি সিমেন্ট। এটা বালি আর নুড়ি দিয়েছে 7:8, আর নুড়ি আর এটা দিয়েছে 6:7। তাহলে পাশে কি করি, পাশেগুলোকে বসিয়ে দিই, এখানেও 6 বসিয়ে দেবে, তাহলে 42, এখানে 48 আর 56। তাহলে এখানে বালি আর নুড়ির মধ্যে বালি পাচ্ছ 42, সিমেন্ট পাচ্ছ 56, তাহলে 42:56। এটাকে দেখো 7 দিয়ে কেটে যাবে, 7 6 42, 7 8 56, আবার 2 দিয়ে 3, 2 দিয়ে 4, তাহলে 3:4। এইভাবে তুমি আনসার করতে পারো, কিন্তু এইটাতে বেশি তাড়াতাড়ি করতে পারবে ফার্স্টে। নেক্সট হচ্ছে 36, 54 এবং 108 এর গসাগু কত? যখন এরকম কোনো সংখ্যা থাকবে, সেগুলো তো আমাদের সাথে ছোট ছোট সংখ্যা, এবং তার সম্পর্কে আমার আন্দাজ করা যেতে পারে। আমি আন্দাজ দেখো, গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে বড় সংখ্যা থেকে শুরু করবে, যেমন 18 দিয়ে। দেখো 18কে 36 ভাগ যায়, 2 18 36, 18কে 3 দিয়ে গুণ করলে 54 হয়, আবার 18কে 6 দিয়ে গুণ করলে 108 হয়। তাহলে আমার বাকিটা টেস্ট করার প্রয়োজন নেই, এটাই হচ্ছে অ্যান্সার। যদি এটা দিয়ে দেখতে না যাচ্ছে, তারপরে যে ছোট সংখ্যাটা রয়েছে অর্থাৎ 12, সেটা দিয়ে তুমি টেস্ট করতে। ক্লিয়ার? এইভাবে আমরা গরিষ্ঠ সাধারণ গুণিয়ক এরকম ছোট সংখ্যার ক্ষেত্রগুলোতে বার করবো। কিন্তু যদি এখানে অনেক বড় বড় সংখ্যা থাকে, তাহলে তাকে ভাগ প্রক্রিয়া গসাগু আমরা করে দেবো। যেমন এরকম ভাবে তোমরা জানো প্রত্যেকে, 54 একবার যাবে, 36 নামবে 18, সেটা 36-এ চলে যাবে 2 দিয়ে,
36, তাহলে এই দুটির মধ্যে গসাগু পেলাম 18, সেটা দিয়ে আমি চেক করে নেবো পরেরটা, যেটা রয়েছে 108, এটাও চলে যাবে 6 দিয়ে 108। ওকে, তাহলে আমাদের HCF বা গসাগু হচ্ছে 18 অ্যান্সার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। বড় সংখ্যা যখন থাকবে তখন আমরা এরকম ভাগ প্রক্রিয়াতে করব, আর এরকম সংখ্যা থাকলে তো আমরা চেক করে নেবো চোখে চোখে বা মুখে মুখে গুণ করেও অ্যান্সার বার করতে পারবো, সেটুকু তো আমরা প্রত্যেকে জানি। নেক্সট বলছে একটি স্বাভাবিক সংখ্যা যখন 4, 5, 6 বা 7 দ্বারা বিভক্ত হয় প্রতিটি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে, এই ধরনের সকল সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি কি? তাহলে প্রথমে 4, 5, 6, 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কি ছোট সংখ্যা, সেটা হচ্ছে এদের লসাগু। তাহলে 4, 5, 6 আর 7 লসাগু করতে হবে। লসাগু সরার শর্ট ফর্ম, তাকে 2 দিয়ে একটাই কাটে, তাহলে যে কোনো একটাকে কেটে দেবে। যেমন আমি এটাকে 2 দিয়ে যদি কেটে এটাকে 3 করে দিলাম, আর 4 আর 6 এই দুটো একমাত্র 2 দিয়ে বিভাজ্য, তাহলে যে কোনো একটাকে কেটে দেয় 2, 3 করে দেবে, এবার গুণ করে দাও পরপর, আর কোনোটাই পরস্পর মৌলিক হয়ে গেল। দেখো এবার যখনই 6টাকে কেটে 3 করে দিলাম 2 দিয়ে কেটে, তখন দেখো সবগুলো 3, 4, 5, 7 সবগুলো মৌলিক। এবার পরপর গুণ করে দাও, 4, 5 এ 20 আর 3, 7 এ 21, 20, 21 হচ্ছে 420। তাহলে এলসিএম হলো যে 420। তাহলে 3 দ্বারা অবশিষ্ট থাকছে বলছে প্রত্যেক ক্ষেত্রে, তাহলে সংখ্যাটি হচ্ছে কত? তাহলে সংখ্যাটি হচ্ছে 420 প্লাস 3 মানে হচ্ছে 423। তাহলে এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, যাকে 4, 5, 6, 7 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। সো অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, পাইপ এ এবং সি একটি ফাঁকা চৌবাচ্চা ভর্তি করতে 32 এবং 48 ঘন্টা সময় নেয়, যেখানে পাইপ বি ভর্তি চৌবাচ্চাকে 24 ঘন্টায় ফাঁকা করে দিতে পারে। যদি 3টি পাইপকে একসাথে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চার 2/3 অংশকে ভর্তি করতে কত সময় লাগাবে? এ কি করছে? এ ভর্তি করতে পারছে 32, মানে প্লাস 32 করছে 32 ঘন্টায়। সি কি করছে? সিও ভর্তি করছে কত ঘন্টায়? প্লাস 48 ঘন্টায়। অন্যদিকে বি কি করছে? খালি করছে, মানে মাইনাস করছে 24 ঘন্টায়। তাহলে এদের এলসিএম করে মোট কাজ আমি বার করবো। 32, 48, 24 আমি এলসিএম পাবো 96। 96 করলে দেখো এ করছে প্লাস 3 ইউনিট কাজ, এ করছে প্লাস 2 ইউনিট কাজ, আর এ করছে মাইনাস 4 ইউনিট কাজ, তাই না? তাহলে এবার যখন এ প্লাস বি প্লাস সি তিনজন একসাথে কাজ করছে, তখন কাজ করছে 3 প্লাস 2 মাইনাস 4, মানে হচ্ছে 5 মাইনাস 4, মানে 1 ইউনিট কাজ হচ্ছে আলটিমেটলি। কারণ এ আর সি তো ভর্তি করছে কিন্তু বি খালি করছে, সেই জন্য মোট কাজ হচ্ছে আলটিমেট 1 ইউনিট। এবার আমাকে চৌবাচ্চার 2/3 অংশ ভর্তি করতে হবে। চৌবাচ্চার মোট ক্যাপাসিটি কত বেরিয়েছে? 96 ইউনিট। তাহলে 96 এর 2/3 অংশ বার করতে হবে। 2/3 হচ্ছে 3 32, মানে 32 2 64 ইউনিট। তাহলে 2/3 অংশ হচ্ছে 64 ইউনিট। সেই 64 ইউনিট করতে সময় লাগবে কত? যখন আমরা প্রতি ঘন্টায় 1 ইউনিট করে কাজ করছি আলটিমেট, যখন একসাথে সবাই করছে, তাই 64/1 ইকুয়াল টু 64 আওয়ার্স বা 64 ঘন্টা। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি শঙ্কুর তলদেশের ক্ষেত্রফল 64 পাই স্কোয়ার সেন্টিমিটার, যেখানে তির্যক উচ্চতা 17 সেন্টিমিটার। এই কোণটিকে একটি নিরেট গোলকে নতুন করে বানানো হলো, সেই গোলকের ব্যাসার্ধ কত হবে? তাহলে একটা শঙ্কু যার তলদেশের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 64 পাই, মানে এখান থেকে যদি বলি পাই আর স্কোয়ার সমান 64 পাই, পাই কেটে যাবে, আর সমান 8 পাবো, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 8। তির্যক উচ্চতা মানে এটা হচ্ছে 17, এখান থেকে আমি হাইট বার করতে পারবো, তাহলে হাইট সমান কত হবে? √70 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, যেটা আমরা জানি ট্রিপলেট 8 আসবে, সরি 15 আসবে, 15 সেন্টিমিটার। তাহলে হাইট এলো 15 সেন্টিমিটার। তাহলে এই শঙ্কুটার আয়তন কত? তার শঙ্কুটার ভলিউম কত হবে? শঙ্কুটার ভলিউম হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার মানে হচ্ছে 64, আমি একবারে করে দিচ্ছি, এইচ হচ্ছে 15, তাহলে 3 দিয়ে এটা কেটে যাবে, দেখো 5, 5 কে 64 দিয়ে 320, তাহলে 320 পাই। পাইটাকে আমি রেখে দিলাম কারণ পরে এটাকে কাটবে, ফালতু করতে যাবেন। তাহলে এটা হচ্ছে এত সেমি কিউব বা ঘন সেন্টিমিটার। এটাই দিয়েই তো আমি গোলকটা বানাচ্ছি, তাহলে গোলকেরও আয়তন এটাই। গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। এখানে আরটা আমি বড় হাতে নিই, আর নখাতে নিয়েছি। তাহলে এরও আয়তন হচ্ছে এটাই 320 পাই। তাহলে উভয় সাইডে পাই কেটে গেল, 4 দিয়ে এটা কেটে যাবে, দেখো 4 8 32 80, তাহলে আর কিউব সমান 3 8 24, মানে 240 পাবো। তাহলে আর কিউব বা আর সমান কিউব রুট 240 কে আমরা এইভাবে লিখতে পারি 8 গুণিত 30, 8 থেকে আমি 2 কে বার করতে পারি, তাহলে 2 কিউব রুট 30, যেটা রয়েছে অপশন নাম্বার কোথায়? ডি তে। অপশন নাম্বার ডি রয়েছে সঠিক উত্তর। তাহলে তার ব্যাসার্ধ হচ্ছে 2 কিউব রুট 30। নেক্সট,
তপন, রবি এবং তৃষা একটি কেক ভাগ করে খেলো। তপন তার 1/4 ভাগ, তৃষা 2/3 ভাগ এবং রবি বাকিটা খেয়েছে। তাহলে রবি কেকের কত ভাগ খেয়েছে? তাহলে মোট অংশ সবসময় কত হয়? এখানে ভাগ বা অংশ যখন বলা থাকবে সবসময় আমাদেরকে জানতে হবে যে মোট অংশ হচ্ছে 1। সেখান থেকে কে খেয়েছে? তপন খেয়েছে 1/4 অংশ আর তৃষা খেয়েছে 2/3 অংশ। তাহলে মোট খেয়েছে 1/4 প্লাস 2/3। সেটা যদি বাদ দিয়ে দিই 1 থেকে, তাহলে বাকি যেটা পড়ে থাকছে সেটা পেয়ে যাব, আর যেটা খেয়েছে রবি। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তাহলে 1 মাইনাস, এখানে পাচ্ছি এলসিএম করে 12, তাহলে এখান থেকে পাচ্ছি 3 মাইনাস এখানে প্লাস এখানে 4 2 এ 8, তাহলে পাচ্ছি আমি 1 মাইনাস 11/12। 1 মাইনাস 11/12 মানে পাবো আমি 1/12। তাহলে রবি খেয়েছে 1/12 অংশ। অপশন ডিতে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, 30 মিটার দূরত্বে একটি টাওয়ারের শীর্ষ থেকে একটা বাড়ির পাদদেশের অবনতি কোণটি হলো 30 ডিগ্রি। টাওয়ারটির উচ্চতা কত? তাহলে 30 মিটার দূরত্বে একটি বাড়ির পাদদেশ, ধরে এখানে একটা বাড়ি ছিল, তার পাদদেশ থেকে একটি টাওয়ারের শীর্ষ, এটা টাওয়ার শীর্ষের অবনতি কোণ মানে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে টাওয়ারটির উচ্চতা কত? যেখানে এটা হচ্ছে 30 মিটার, এটা 30 ডিগ্রি মানে এটা 30 ডিগ্রি একান্তর কোণ। এখানে এটা 30 মিটার, এটা যদি ধরে নিই এইচ, তাহলে tan 30 ডিগ্রি সমান h/30 বা 1/√3, তাই তো? tan 30 ডিগ্রির মান এখানে কি হবে? তাহলে h সমান 30/√3 বা কি হবে 10√3 মিটার। এই কাটাকাটিটা যদি না বুঝতে পারো, 3/√3 উভয় দিকে 3 দিয়ে গুণ করে √3 দিয়ে গুণ করবো আমি, করণীয় নিরসন, তাহলে পাবো 30√3/3, নিয়ে এটা কেটে যাবে, নিয়ে পাবো 10√3। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট বলছে বার্ষিক 8% সরল সুদে একটি রাশির 2/1 বছরে 300 টাকা হয়, কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? অর্থাৎ সুদ আসল হচ্ছে 300 টাকা, 8% সরল সুদে 2.5 বছরে। তাহলে আবার এখানে আমি সুদ কত পাচ্ছি? 8 ইন্টু 2.5 গুণ করলে পাচ্ছি 8 গুণিত 5/2 মানে হচ্ছে 20%। তাহলে মোট সুদের পরিমাণ হচ্ছে 20%। তার মানে হচ্ছে কি আসল সবসময় 100% হয়, তাহলে সুদ আসল হচ্ছে 120% বা 120%, যেটা হচ্ছে 300 টাকা। তাহলে আসল কত? সবসময় 100% যেটা বললাম সেটা কত হবে? তাহলে 100/120 ইন্টু 300, 4 দিয়ে 25, 4 দিয়ে 30, 30 দিয়ে এটা 10, তাহলে 250 টাকা। তাহলে আমাদের আসল কত ছিল? 250 টাকা। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, রামের বাবা রামের চেয়ে দ্বিগুণ বয়সী। 8 বছর আগে রামের বাবার বয়স ছিল রামের বয়সের 2.5 গুণ। রামের বর্তমান বয়স কত? এখানে তুমি অপশন টেস্ট করে করতে পারো। দেখো 2.5 গুণ বলে দিয়েছে, দ্বিগুণ বলে দিয়েছে বর্তমানে। তাহলে যদি 25 বছর হয়, তাহলে দেখো তার বয়স হচ্ছে, রামের বয়স যদি 25 হয়, তাহলে তার বাবার হচ্ছে 50। তাহলে 25 আর যদি 23 হয় তাহলে 46, 24 হলে 48, 22 হলে 44। সেই হিসাবে তুমি একটা অপশন টেস্ট করতে পারো। 8 বছর আগে রামের বয়স কত থাকছে? রামের বয়স 25 যদি হয়, তাহলে সেখানে থাকছে 17 বছর। সেই ক্ষেত্রে তার বাবার বয়স ছিল তখন 2.5 গুণ, তাহলে 17-র 2.5 গুণ করলে দেখো পয়েন্ট ফ্র্যাকশন চলে আসছে, তাহলে সেটা অ্যান্সার হবে না। তো এরকম ভাবে আমি অ্যান্সার করতে পারি যে 25 বাদ চলে যাবে, 23 বাদ চলে যাবে, 22ও বাদ চলে যাবে। বা যদি আমি মেথডিক্যালি চলে যাই, ধরে নিই যে রামের বয়স হচ্ছে a, তাহলে তার বয়স হচ্ছে 2a। 8 বছর আগে মানে -8, তখন রাম ছিল a-8, তার বাবা ছিল 2a-8। তখন কি হচ্ছে? রামের 2.5 গুণ বয়স ছিল, মানে 2.5 ইন্টু a-8 ইকুয়াল টু 2a-8। এখানে 2.5a মাইনাস 2.5 দিয়ে গুণ করলে 8কে 20 পাবো, সমান 2a-8। বা এখান থেকে 2.5 থেকে 2 বাদ দিলে 0.5a সমান এদিক থেকে পাচ্ছি +20 হয়ে গেলে +12, বা a সমান হচ্ছে 2 দিয়ে গুণ মানে 24। তাহলে a হচ্ছে 24 বা রামের বয়স হচ্ছে 24 বছর। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটির বর্গমূল অমূলদ? ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার সম্পর্কে তোমরা প্রত্যেকে জানো, যাকে আমরা একটি নির্দিষ্ট ভগ্নাংশে বা
ভগ্নাংশ বলছি, দশমিক সংখ্যায় ভাঙতে পারি তাকে আমরা বলি রেশনাল নাম্বার। আর যখনই সেটা কি হয়, চলতেই থাকে, না রিপিট হয়, না আসন্ন দশমিক হয়, তখন তাকে আমরা ইরেশনাল নাম্বার বলি। তো এখানে যে সংখ্যাগুলো দিয়েছে সেই জন্য তোমাদেরকে বারবার বলেছি যে তোমরা একটু কি করবে, বর্গ সংখ্যাগুলোকে মনে রাখবে। 3969 এর যদি আমি বর্গ করি, এর বর্গ কত? এর বর্গ হচ্ছে 63। 17464 এর বর্গ হচ্ছে 42। 656 এইটা কথা 5625 এর হচ্ছে 75। এইটা দেখো অচেনা, বর্গ সংখ্যার সাথে নয়, তাহলে এটাই আমাদের ইরেশনাল নাম্বার হবে, কারণ বাকি প্রত্যেকটার বর্গ তো হয়ে গেল বর্গমূল। তাহলে এর যেহেতু বর্গমূল যদি তিনটার হয়ে যায় তাহলে একটার তো হবে না, না? এই তিনটাকে তো চিনি, 1764, 5625 আর 3969। সেই তিনটের বর্গমূল যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। যেখানে যদি আমরা বর্গমূল করার চেষ্টা করি তাহলে দেখবে কি হবে, 80.883 ... আসতেই থাকবে, না রিপিট হবে, না তোমার মান বেরোবে সঠিক, তোমার বেরোতেই থাকবে, ভাগ চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত। সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার। তো 6560 এর বর্গমূল হচ্ছে একটি অমূলক সংখ্যা। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে এক্স এর র্যাঙ্ক শীর্ষ থেকে 12 ছিল, যদি ক্লাসে ছাত্রদের মোট সংখ্যা 16 হয় তবে ক্লাসের নিচে থেকে এক্স এর র্যাঙ্ক কত হবে? এটা রিজনিং এর মধ্যে যাবে না, ম্যাথের মধ্যে আমি গুলিয়ে ফেলেছিলাম, যাই নিয়ে নিয়েছি এখানে। শীর্ষ থেকে এর স্থান হচ্ছে 12, মোট সংখ্যা হচ্ছে 16, তাহলে এর শেষ দিক থেকে এর পজিশন কত হবে? তাহলে কি করতে হয়, এখানে মোট সংখ্যা থেকে শীর্ষ থেকে যে পজিশন সেটা বাদ দিয়ে দাও, যেটা পাবো তার সাথে 1 যোগ করে দাও, তাহলে কি হবে 4 + 1 = 5। তাহলে শীর্ষে থেকে বা পিছন থেকে এক্স এর র্যাঙ্ক হবে বা নিচে থেকে এক্স এর র্যাঙ্ক হবে 5। অপশন বি তে রয়েছে সঠিক অ্যান্সার। সো অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের 14/8/2018 সেকেন্ড শিফটে আসা এএলপি এবং টেকনিশিয়ানের ফিজিক্যাল প্রিভিয়াস ইয়ার ম্যাথ। আশা করছি তোমরা প্রত্যেকটি 21টি অঙ্কই বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্কটি বুঝতে সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা ভিডিওটি দেখছো বা দেখলে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করবে। আর এমটিএস ক্লাসগুলোকে অবশ্যই তোমরাও ফলো করবে, এএলপি বা টেকনিশিয়ানের জন্য যারা পড়াশোনা করছো, কারণ সেখানে তুমি স্ট্যান্ডার্ড দেখতে পাবে অনেক বেটার, এবং তার সাথে সাথে একটু কঠিনও প্র্যাকটিস করে রাখা বেটার, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ার। এই লেভেলের কোয়েশ্চেন তোমার হবে না নয়, হবে অবশ্যই, কিন্তু যদি আমরা কঠিন প্র্যাকটিস করি একটু, তাহলে সহজগুলো আরো সহজ হয়ে যায়। সেই উদ্দেশ্যে তোমরা এগুলোকে একটু অবশ্যই দেখবে, যেটা অল্টারনেটিভ ডেতে তোমরা ম্যাথ রিজনিং ক্লাস পাচ্ছ। ওকে, তো যারা যারা ক্লাস করলে লাইক করে দাও ভিডিওটি, কমেন্ট করে জানাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।